দর্শক, ইসলামিক ব্যক্তিত্ব ইসলামিক আলেমদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। ইব্রাহিম ট্রাওরে স্পষ্টভাবে বলেছেন, এই যদি হয় আপনাদের ইসলাম, তাহলে আমি এর বিরুদ্ধে লড়বো এবং এই লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বুরকিনা ফাসো সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। এই দেশটি পশ্চিম আফ্রিকার একটি দেশ এবং এটি একটি ল্যান্ডলক কান্ট্রি। এর এক পাশে রয়েছে মালি, অন্য পাশে রয়েছে নাইজার, ঘানা, আইভরি কোস্টের মতো দেশগুলো। এই দেশটি আয়তনে বাংলাদেশ থেকে প্রায় ১.৫ গুণ বেশি আয়তনের, কিন্তু জনসংখ্যা হচ্ছে প্রায় ২.৫ কোটির মতো। এই দেশটির অধিকাংশ মানুষই মুসলিম, প্রায় 60% এর বেশি মানুষ ইসলাম ধর্ম পালন করে। অর্থাৎ এটি কিন্তু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সেই দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু এরকম মন্তব্য করেছে। এই দেশটিতে ২০১৫ সালের পর থেকে অনেকগুলা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে আল কায়েদা এবং আইএস সংশ্লিষ্ট ২ টি জঙ্গি জিহাদি গ্রুপ খুবই তৎপর রয়েছে। দর্শক, বুরকিনা ফাসো দেশটি কিন্তু স্বর্ণ খনি দ্বারা সমৃদ্ধ এবং সেখানকার অন্যতম আয়ের উৎস হচ্ছে স্বর্ণ বিদেশে রপ্তানি করা। তো আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন কারণে এই দেশটিতে কিন্তু মানে অন্যান্য বিশ্বের অন্যান্য অনেক দেশের আলাদা নজর রয়েছে। তো চলুন শোনা যাক যে এই দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে আসলে কি বলেছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম ট্রাওরে দেশটির মুসলিম আলেমদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উগ্র ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের লড়াই শুরু হয়েছে। সম্প্রতি এক বক্তব্যে ট্রাওরে বলেন, ইসলামকে চরমপন্থার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। দর্শক, একটি কথা বলে রাখা ভালো, ২০২২ সালে ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসে। সেই বছরই পরপর দুইটি সামরিক অভ্যুত্থান ঘটে এবং দ্বিতীয় যে অভ্যুত্থানটি ঘটে তার মাধ্যমেই কিন্তু ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসে। তো তার আগে যিনি ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ ছিল যে তিনি জিহাদ বা জঙ্গি দমনে কিন্তু তিনি ব্যর্থ। তো ইব্রাহিম ট্রাওরে আসার পর থেকে তিনি কিন্তু জঙ্গি দমন, জিহাদ দমনে এবং ইসলামিক সন্ত্রাসীদের দমনে কিন্তু বেশ কঠোর পদক্ষেপ নিচ্ছেন বলে দেখা যাচ্ছে। যদি এটি আপনাদের ইসলাম হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে লড়ব। উগ্রপন্থীদের পরিবর্তন হতে হবে, তা না হলে লড়াই শুরু হয়ে গেছে। তিনি সরকারের বিতর্কিত ধর্মীয় স্বাধীনতা আইনের পক্ষেও অবস্থান নেন। তার দর্শক, তিনি যে কথাটি বলেছেন যে উগ্রপন্থীদের পরিবর্তন হতে হবে, না না হলে এর বিরুদ্ধে আমরা লড়বো এবং কয়েকজন ইমামকে তিনি কিন্তু গ্রেফতার করেছেন বলে শোনা যাচ্ছে। তো এই ধরনের শক্ত পদক্ষেপ এবং এই ধরনের কথা যে ইসলামিক আলেমদের, ইসলামিক বক্তাদের বিভিন্ন উগ্র পন্থার বিরুদ্ধে এ ধরনের কথা আপনারা কি কোনোদিন কোনো রাষ্ট্রপ্রধানকে সরাসরি এভাবে বলতে শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। দাবি, নতুন আইনটি দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। একই সঙ্গে যেসব ইমাম খুতবায় উগ্রবাদ ছড়াবেন, তাদের সাময়িক বরখাস্ত করারও সতর্কবার্তা দেন। তবে শান্তি দর্শক, যেসব ইমাম খুতবায় উগ্রবাদ ছড়াবে তাদেরকে সাময়িক বরখাস্ত করার কথাও কিন্তু বলেছেন ইব্রাহিম ট্রাওরে। পূর্ণ ইসলামের প্রচার করেন এমন আলেমদের রাষ্ট্রীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। গত মে মাসে ধর্মীয় স্বাধীনতা আইনের খসড়া সমালোচনা করায় দেশটির অন্যতম প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেফতার করা হয়। পরে তার মুক্তি। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে আইনের ব্যাপারে একজন ইমাম সেখানে সমালোচনা করেছিলেন এবং তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে সেই রাষ্ট্রে। মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেফতার করা হয়। পরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হলে রাজধানী ওয়াগাদুগুর বৃহত্তম সুন্নি মসজিদ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেখুন দর্শক, একটি মসজিদ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে। আপনারা ভাবতে পারছেন বিষয়টা? বাংলাদেশে কখনো উগ্রবাদ ছড়ানোর কারণে একটি মসজিদ বন্ধ হয়েছে, এরকম ঘটনা কি ঘটেছে? বাংলাদেশে এত উগ্রবাদ ছড়ায়, মৌলবাদের এত আধিপত্য বেড়েছে বাংলাদেশের, যে মানে এত উগ্রপন্থাী বক্তা একদম প্রকাশ্যে উগ্রবাদ ছড়াচ্ছে। কিন্তু কোনো মসজিদ কি বন্ধ হয়েছে? কোনো মাদ্রাসা কি বন্ধ হয়েছে? এরকম ঘটনা খুবই বিরল। কিন্তু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন মুসলিম শাসক তিনি নিজেকে কিন্তু মুসলিমই দাবি করেন। তিনি কিন্তু বলেননি যে তিনি নাস্তিক বা তিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন না। এ ধরনের কোনো কথা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে, "I am a Muslim but I will not implement Sharia." অর্থাৎ তিনি মুসলিম, কিন্তু তিনি শরিয়া আইন কখনো ইমপ্লিমেন্ট করবেন না।
তো চলুন আরো শোনা যাক। এরপর তার প্রায় ১০০ সমর্থককে নাগরিক প্রশিক্ষণ এর নামে একটি সামরিক শিবিরে পাঠানো হয়। এর আগে একই ধরনের অভিযোগে ইমাম মাহমুদ বারোকেও আটক করা হয়েছিল। দর্শক, একজন ইমামকে আটক করা হয়েছে এবং তার যে অনুসারীরা ছিল, তো তিনি তো বুঝতে পেরেছেন যে তার অনুসারীদেরও কিন্তু সেই আলেম বা সেই ধর্মীয় বক্তা, উগ্র বক্তা কিন্তু একই আদর্শ তাদের মধ্যে কিন্তু অলরেডি তিনি ছড়িয়ে দিয়েছেন। তো তিনি কি করেছেন, সেই ১০০ জন তার শিষ্যকে কিন্তু নাগরিক প্রশিক্ষণ দিয়েছেন, যাতে তাদের ভেতরের যে উগ্রপন্থাটা সেটি যেন আর না থাকে। ২০ জুন অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ করে। এতে শিশুদের ভিক্ষা বৃত্তিতে বাধ্য করা, ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করা এবং কর্তৃপক্ষ নির্ধারিত কিছু ধর্মীয় অনিয়মের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা। দর্শক, খুব দারুণ একটি উদ্যোগ দেখুন। শিশুদের ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে তিনি কঠোর আইনের ব্যবস্থা করেছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্বচ্ছতা কিন্তু তিনি আইন চালু করেছেন। এই জিনিস বাংলাদেশে কি কোনো সরকার করেছে? কখনো কোনো মাদ্রাসার অডিট হয়, কোনো মসজিদের অডিট হয়, সেখানে যে দান খয়রাতের টাকাগুলা যায়, সেই টাকাগুলো কোথায় যায়? কি উদ্দেশ্যে ব্যয় হয় এই টাকাগুলা? কখনো কি এই বিষয়ে অডিট হয়? কোনো স্বচ্ছতা আছে? কোনো বাংলাদেশের কোনো মসজিদের কোনো স্বচ্ছতা আছে? কোনো মাদ্রাসার কোনো আর্থিক লেনদেনের কোনো স্বচ্ছতা রয়েছে? এবং এই যে ভিক্ষাবৃত্তি তিনি বন্ধ করার পদক্ষেপ নিয়েছেন, শিশুদের দ্বারা যে ভিক্ষাবৃত্তি করানো হয়, বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় দেখবেন লাইন ধরে বাচ্চাদেরকে বিকাল হলে বা দুপুরের পরে তাদেরকে ভিক্ষা করতে পাঠানো হয়। টাকা কালেকশন করতে পাঠানো হয়। তাদের হাতে রিসিট ধরিয়ে দেওয়া হয় যে, যাও তোমরা মসজিদের নামে, মাদ্রাসার নামে টাকা কালেকশন করে নিয়ে আসো। এর বিরুদ্ধে আইন হওয়া উচিত এবং এটি একটি অমানবিক কাজ, মানবতা বিরোধী কাজ এবং এই কাজের মাধ্যমে শিশুদের অধিকার ক্ষুণ্ণ হয়। তো এই শিশুদের দ্বারা যে ভিক্ষাবৃত্তি করানোর যে ট্র্যাডিশন বাংলাদেশে রয়েছে, সেটি বন্ধ হওয়া জরুরি। এই ভিডিওর মাধ্যমে আমি এই কথাটি বলে রাখলাম। হয়েছে। সরকার বলছে আইনটি ধর্মনিরপেক্ষ সাংবিধানিক কাঠামো শক্তিশালী করবে। তবে সমালোচকদের অভিযোগ এটি ধর্মীয় প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ। বিশ্লেষকদের মতে এই বিরোধ শুধু একটি আইনকে কেন্দ্র করে নয়, বরং ২০২২ দর্শক, ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে এই যে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর এই উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলাতে, বিশেষ করে মসজিদগুলাতে, মাদ্রাসাগুলাতে কি হয়, সেখানে আসলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলে কিনা, সেখানে রাষ্ট্রবিরোধী মতাদর্শের চর্চা হয় কিনা, সেগুলো কিন্তু জানার অধিকার রাষ্ট্রের রয়েছে। তো এই সমস্ত রাষ্ট্রের মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ এই কারণে জরুরি যে, এই ইব্রাহিম ট্রাওরে ঠিকই জানেন যে জঙ্গিবাদ প্রতিরোধ না করতে পারলে তার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তো তার প্রধান উদ্দেশ্য, এবং যেহেতু তিনি একজন মুসলিম এবং তিনি জানেন কোরআন হাদিস নিশ্চয়ই তিনি পড়েছেন, তো তার সেখানে কি লেখা আছে তিনি ভালো করেই জানেন এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ একটি রাষ্ট্রের জন্য কত বড় হুমকি সেটিও তিনি খুব ভালো করেই বোঝেন। তো ইব্রাহিম কি করেছে যে তার সেই যেই ফল্ট লাইনগুলা, তার রাষ্ট্রের যে ফল্ট লাইনগুলা ছিল, সেগুলা তিনি খুঁজে বের করে সেগুলাকে একদম অঙ্কুরে বিনষ্ট করার তিনি চেষ্টা করেছেন। আমাদের দেশে কি হয় আসলে, গোড়ার দিকে কেউ খেয়াল করে না, খালি আগার পাতা ছাঁটে। কিন্তু তিনি কিন্তু ঠিক গোড়ার দিকেই লক্ষ্যটা করেছেন। আসলেই খুবই প্রশংসনীয় উদ্যোগ। সালে ক্ষমতা দখলের পর সামরিক সরকারের সঙ্গে মুসলিম আলেমদের যে অনানুষ্ঠানিক সমঝোতা গড়ে উঠেছিল সেটি ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে। এতে সরকারের রাজনৈতিক ভিত্তি দুর্বল হওয়ায় পাশাপাশি দীর্ঘদিনের জঙ্গি সংকট মোকাবেলাও আরো কঠিন হয়ে উঠতে পারে। এদিকে ট্রাওরে বিদেশে ইসলামী শিক্ষা গ্রহণে যাওয়া শিক্ষার্থীদের উপর কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন। সরকারের অনুমতি ছাড়া বিদেশে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা যাবে না এবং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেশে ফিরে আসতে হবে, অন্যথায় তাদের নাগরিকত্ব বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দর্শক, ইব্রাহিমের আরেকটি উদ্যোগ হচ্ছে যে বিদেশে পড়তে যাওয়া যেসব স্টুডেন্ট যারা তাদের দেশ থেকে বিভিন্ন দেশে, বিশেষ করে ইসলামিক দেশে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে গিয়েছে। তো ইব্রাহিম জানেন যে আসলে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে আসলে ফায়দা নেই। তারা দেশের কোনো কাজেই আসে না। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি রাষ্ট্রের কোনো কাজে আসে না। সে শুধুমাত্র ধর্মচর্চায় কাজেই নিয়োজিত থাকে। তো তিনি কি করছেন যে তিনি বলছেন যে যারা আছে প্রায় ৮ লক্ষ ছাত্র আছে, যারা ওই দেশ থেকে বিভিন্ন দেশে যে
পড়াশোনা করছে ইসলামের উপরে। তিনি নির্দেশ দিয়েছেন যে তাদেরকে দেশে ফেরত আসতে, দেশে যদি তারা ফেরত না আসে তাহলে তাদের নাগরিকত্ব বাতিল হতে পারে। তো এই উদ্যোগ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন যে এটি কি কোনোভাবে কারো অধিকার ক্ষুণ্ণ করা, নাকি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই অ্যা আ যে উদ্যোগটি নিয়েছে, যেই কঠোর পদক্ষেপটি নিয়েছে আ সরকার, সেটিকে আপনারা সাধুবাদ জানাবেন। দর্শক, এই যে যারা বিদেশে পড়তে যায়, বাংলাদেশ থেকেও বিভিন্ন আ দেশে কিন্তু যায় ইসলাম শিক্ষা গ্রহণের জন্যে। তো তারা বাংলাদেশে ফিরে এসে কি করে? তারা দেশের জন্যে, দেশের মানুষের কল্যাণে বা দেশের অর্থনীতিতে তারা কিভাবে মানে ভূমিকা কোন ভূমিকাটা তারা পালন করে? একটু ভাবুন। তারা এসে ওয়াজ ব্যবসা করে, তারা এসে একটি মাদ্রাসা বানায়, সেখানে আবার জঙ্গি জিহাদি দিয়ে ভরে যায়। তারা এসে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে, তারা এসে সংবিধান বিরোধী কার্যক্রম করে, তারা এসে বিভিন্ন উগ্রবাদ, জঙ্গিবাদের চর্চা করে দেশে এসে। তারা কোন ভালো কাজটি করে? তো তারা এসে কোরআনে ভেতরে বিজ্ঞান খুঁজে পায়, তারা এসে নাস্তিকদের বিরুদ্ধে ওয়াজে বয়ান করে, তারা এসে বিধর্মীদের বিরুদ্ধে ওয়াজে বয়ান করে। এই সমস্ত কাজ তারা করে বেড়ায়। কোনো একটি কনস্ট্রাকটিভ কাজ, কোনো একটি ভালো কাজ তাদের দ্বারা আপনারা কখনো করতে দেখেছেন? তো এই সমস্ত বিষয় তিনি অবলোকন করেছেন। ইব্রাহিম বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং তিনি কিন্তু তার একটি জোরালো পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে। হয়েছে। একই সময়ে বুর্কিনা ফাসো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। সম্প্রতি দেশটিতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সাইমন সেরুসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্যোগের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো দর্শক, এই হচ্ছে বিষয়। বুর্কিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম ট্রাওরে এই ধরনের পদক্ষেপ নিয়েছেন তার রাষ্ট্রের জন্যে। তিনি তার মতে এটি রাষ্ট্রের কল্যাণই বয়ে আনবে বলে তিনি মনে করছেন। দর্শক, জঙ্গিবাদ মোকাবেলায় সমস্ত দেশের সমস্ত সরকারকে আসলে দিন, দিন শক্ত অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। আপনারা দেখেছেন জার্মানিতে, বার্লিনে এই তো ২ দিন আগে প্রাইড প্যারেডে একজন জঙ্গি কি করেছে? সে গাড়ি তুলে দিয়েছে এই প্যারেডের উপরে এবং একজন সেখানেই মারা গিয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। সে শুধুমাত্র গাড়ি তুলে দিয়ে ক্ষান্ত হয়নি। সে গাড়ি থেকে বের হয়ে মানুষকে ছুরিকাঘাত করেছে। তার ভিতর অসংখ্য মানুষ কিন্তু মুমূর্ষু অবস্থায় রয়েছে। তো ভাবুন একবার যে এই জঙ্গিবাদ কতটা ভয়ঙ্কর। এই যে জার্মানির মতো উন্নত রাষ্ট্রে, যেখানে আইনের শাসন রয়েছে, যেটিকে আমরা একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে জানি, সেখানে তারা এ ধরনের কর্মকাণ্ড করে। আজ দেখলাম যে ফ্রান্সে একজন জঙ্গি ৩ জন মহিলাকে তিনি স্ট্যাবিং করেছে, ছুরিকাঘাত করেছে। তার মধ্যে একজন মহিলা কিন্তু প্রেগন্যান্ট ছিলেন। যখন তাকে ধরা হয়েছে, তখন অফ ডিউটি পুলিশ অফিসার ছিল আশেপাশে, তারা ভাগ্যক্রমে ছিল আরকি। তো তারা যে সেই লোকটিকে, ঘাতক লোকটি যে জঙ্গি, তাকে ধরেছে এবং সে বলেছে যে, "আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে।" তো ভাবুন এদের মানসিকতা, এদের মনস্তত্ত্ব কোন পর্যায়ের। এরা উগ্র, এদের লক্ষ্য হচ্ছে পরকাল। তো এতদিন বাংলাদেশের বাঙ্গু তৌহিদি জনতা অনেকেই ইব্রাহিম ট্রাওরের অনেক প্রশংসা করে আসছিলেন। হঠাৎ করে কয়েকদিন ধরে দেখছি যে ইব্রাহিম ট্রাওরেকে তারা ভিলেন বানিয়ে দিয়েছে। ইব্রাহিমকে তারা এখন বিভিন্ন ধরনের অ্যা নেগেটিভ কথাবার্তা তার বিরুদ্ধে বলা শুরু করেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।